আসসালামু আলাইকুম। আমার অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? ইনশাল্লাহ তোমরা নিশ্চয়ই ভালো আছো। যদিও পরিস্থিতি প্রতিকূল, কিন্তু তারপরেও আমার বিশ্বাস তোমরা ভালো আছো এবং করছো নিয়মিত পড়াশোনা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ব্যবসা পরিচিতি একটা অধ্যায় নিয়ে আলোচনা করব এবং তোমাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের ব্যবসা পরিচিতি কিন্তু আমরা শেষ দিকে চলে এসেছি, আমাদের সিলেবাসে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি তোমাদের কোর্স টিচার নাজনীন জাহান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্র কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, চলো শুরু করা যাক আমাদের আজকে নিয়মিত ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আমার অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ব্যবসা পরিচিতির অধ্যায় 10-এর বিশ্বায়ন যে অংশটি রয়েছে বা গ্লোবালাইজেশন, আজকে আমরা সেটার উপরেই আলোকপাত করব। প্রথমেই আসি, বিশ্বায়ন বলতে আমরা কি বুঝি বা হোয়াট ইজ গ্লোবালাইজেশন বা হোয়াট ইজ মিন্ড বাই গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন শব্দটি গ্লোব শব্দ হতে এসেছে, যার অর্থ বিশ্ব বা পৃথিবী, আর গ্লোবালাইজেশন শব্দটির অর্থ হলো বিশ্বকরণ বা বিশ্বায়ন। অর্থাৎ বিশ্বায়ন হলো পৃথিবীর বিভিন্ন আঞ্চলিক বা দেশীয় সম্পদ, পুঁজি, প্রযুক্তি, সামাজিক ও সাংস্কৃতিক বিষয় দিয়ে পৃথিবীর কোনো সুনির্দিষ্ট দেশ বা অঞ্চলে গণ্ডিবদ্ধ না রেখে তা সারা বিশ্বময় ছড়িয়ে দেয়া বা তাদের অবাধ চলাচলের ব্যবস্থা করা। তাই সাধারণ অর্থে বিশ্বায়ন বলতে সমগ্র বিশ্বের পুঁজি, প্রযুক্তি, উৎপাদন কৌশল, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিশ্বব্যাপী যে অবাধ চলাচল ও এক ভবনের মাধ্যমে সমগ্র বিশ্বব্যাপী যে এক সেতুবন্ধন স্থাপনের প্রয়াসকে বোঝায়। আসলে এই গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। যেমন বার্টলল এবং মার্টিনের মতে যে বিশ্বময় আবেদন রাখতে সক্ষম তুলনামূলকভাবে এমন মানসম্মত পণ্য উন্নয়ন এবং শিল্প সংস্কার কার্যক্রমের বিশ্বব্যাপী সংগঠনের প্রক্রিয়াই হলো বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন। তাই বলা যায় দেশীয় ও আঞ্চলিক বাণিজ্যিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রয়োগকৃত রীতিনীতি ও রক্ষণশীলতার আবাসনপূর্বক বিশ্বব্যাপী সুবিধাজনকভাবে পুঁজি যদি বিনিয়োগ এবং প্রযুক্তি ব্যবহার করে পণ্যদ্রব্য উৎপাদন, বন্টন এবং লভ্যাংশ স্থানান্তরের প্রক্রিয়াই হলো মূলত বিশ্বায়ন। অর্থনৈতিক কর্মের এইরূপ বিশ্বায়নের সঙ্গে সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশ বা অঞ্চলের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বিশ্বব্যাপী আবেদন সৃষ্টি করে, তারও বিশ্বায়ন ঘটায়। এরপরে আসি বিশ্বায়নের পক্ষে যুক্তি, তারপরে আসবে বিশ্বায়নের বিপক্ষে যুক্তি। প্রথমেই আসি বিশ্বায়নের পক্ষে যুক্তি, হচ্ছে আর্গুমেন্টস ইন ফেভার অফ গ্লোবালাইজেশন। আবার এটাকে বলা যেতে পারে বিশ্বায়নের সুবিধা বা অ্যাডভান্টেজেস অফ গ্লোবালাইজেশন। বিশ্বায়নের আবেদন আজ সারা বিশ্বময়। বিশ্বায়ন প্রক্রিয়ার ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাকৃতিক সম্পদ দাদি, পুঞ্জীভূত পুঁজি, উদ্ভাবিত প্রযুক্তি বিশ্বময় অবাধ গতিশীলতা লাভ করেছে। ফলে পৃথিবীর বিভিন্ন দেশ সুবিধাজনক স্থানে উৎপাদন ও অন্যান্য বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করে লাভবান হচ্ছে। আর এর কারণেই বিশ্বব্যাপী দেশীয় ও আঞ্চলিক রক্ষণশীল রীতিনীতির বিলোপ ঘটে বিশ্ব আজ একটি অর্থনৈতিক ব্যবস্থায় রূপান্তরিত হয়েছে। এখন আমরা বিশ্বায়নের পক্ষে বা যুক্তি বা বিশ্বায়নের সুবিধাগুলো নিয়ে আলোকপাত করি। প্রথমেই আসি প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার, অর্থাৎ প্রপার ইউটিলাইজেশন অফ ন্যাচারাল রিসোর্সেস। বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন প্রাকৃতিক সম্পদে কিন্তু সমৃদ্ধ। কোনো দেশে হয়তো চাহিদার তুলনায় এইসব প্রাকৃতিক সম্পদের অধিক প্রাচুর্যতা রয়েছে। বিশ্বায়নের ফলে এইসব প্রাকৃতিক সম্পদের অবাধ চলাচল এবং ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়েছে। অর্থাৎ বৃহৎ আয়তনের আন্তর্জাতিক ও বহুজাতিক কোম্পানিসমূহ এই সমস্ত প্রাকৃতিক সম্পদ বিভিন্ন উপায়ে আরোহণ করে বা সংগৃহীত করে উৎপাদন করছে বিশ্বব্যাপী আবেদন সৃষ্টিকারী বিভিন্ন পণ্যের, এবং সেই সমস্ত পণ্য আন্তর্জাতিক বাজারে বিক্রি করে অবহেলিত প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করছে। এরপরে আসি অবাধ বাণিজ্যের সুবিধা গ্রহণ, অর্থাৎ টেকিং অ্যাডভান্টেজেস অফ ফ্রি ট্রেড।
অবাধ বাণিজ্য বলতে উৎপাদনের বিভিন্ন উপকরণ ও ভোগপণ্যের উপর কোনো প্রকার শুল্ক, কোঠা, বিনিময় বা নিয়ন্ত্রণ আরোপ না করে আন্তর্দেশীয় বাণিজ্য সম্পাদনকে মূলত বোঝায়। আর এইরূপ অবাধ বাণিজ্যের সুবিধা লাভেই বিশ্বায়নের মূল লক্ষ্য। যে দেশ যে পণ্য উৎপাদনে পারদর্শী সেই দেশ সেই সব পণ্য উৎপাদন করে নিজেদের ঘাটতি পূরণ করে উৎপৃত্ত পণ্য কোনো প্রকার বিধিনিষেধ ছাড়াই অন্য দেশে রপ্তানি করে লাভবান হতে পারে। এরপরে আসি বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থার সুযোগ, অর্থাৎ অপরচুনিটি অফ লার্জ স্কেল প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। বিশ্বায়নের ফলে পৃথিবীর বিভিন্ন বৃহৎ কোম্পানিসমূহ তাদের বিশাল পুঁজি ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন স্থানে শিল্প কলকারখানা স্থাপন করে বৃহদায়তনের উৎপাদন ব্যবস্থার সূচনা করে এবং বিপণন কার্যক্রম পরিচালনা করে। এতে কি হয়? পণ্য উৎপাদন ও বিপণনে একক প্রতি ব্যয় হ্রাস পায় এবং ক্রেতা সাধারণ ন্যূনতম মূল্যে পণ্য ক্রয়ের সুযোগ পায় এবং কোম্পানির মুনাফার পরিমাণও কি হয়? বৃদ্ধি পায়। আন্তর্জাতিক বিশেষায়ন, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেশালাইজেশন। বিশ্বায়নের ফলে পৃথিবীর প্রতিটি দেশে তুলনামূলক ব্যয় সুবিধা অনুযায়ী কোনো না কোনো পণ্য বা পণ্যাংশ উৎপাদন করে বিশ্বময় বিনা বাধায় তা বাজারজাত করে। ফলে কি হয়? পৃথিবীর প্রত্যেকটি দেশেই কোনো না কোনো বিশেষ পণ্য বা পণ্যের অংশ উৎপাদনে বিশেষায়নের সুযোগ পায়। তারপরে আসে কি? পুঁজি, শ্রম ও ব্যবস্থাপকীয় সামর্থ্যের গতিশীলতা বৃদ্ধি, অর্থাৎ ইনক্রিজিং দ্য মোবিলিটি অফ ক্যাপিটাল, লেবার অ্যান্ড ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটি। তারপর আমরা আলোচনা করি, এবার আলোচনা করব কি? পুঁজি, শ্রম ও ব্যবস্থাপকীয় সামর্থ্যের গতিশীলতা বৃদ্ধি, অর্থাৎ ইনক্রিজিং দ্য মোবিলিটি অফ ক্যাপিটাল, লেবার অ্যান্ড ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটি। বিশ্বায়ন প্রক্রিয়া সমগ্র বিশ্বব্যাপী পুঁজি, শ্রম এবং ব্যবস্থাপকীয় সামর্থ্যের গতিশীলতা বৃদ্ধি করে বিশ্বময় এক ও অভিন্ন উৎপাদন বন্টন ব্যবস্থার সূচনা করে। ফলে পুঁজি ও শ্রম সাংগঠনিক সামর্থ্যের এরূপ কার্যকর গতিশীলতা, সমন্বয় ও ব্যবহার এদের মূল্য বৃদ্ধি করে এবং বিশ্বময় অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করে। ষষ্ঠত কি? উন্নত প্রযুক্তি ও প্রযুক্তিগত জ্ঞানের ব্যবহার, অর্থাৎ ইউজ অফ হাই টেকনোলজি অ্যান্ড টেকনোলজিক্যাল নো হাউ। উন্নত বিশ্বের বিভিন্ন দেশে অবিরাম গতিতে চলছে উন্নত থেকে উন্নততর প্রযুক্তি এবং প্রযুক্তিগত জ্ঞানের উদ্ভাবন, যা উৎপাদন প্রক্রিয়া এবং মানুষের জীবনে আনছে কি? ব্যাপক পরিবর্তন বা নাটকীয় পরিবর্তন। বিশ্বায়ন প্রক্রিয়ার ফলে এই সব প্রযুক্তি এবং প্রযুক্তিগত জ্ঞান উদ্ভাবিত দেশে গণ্ডিবদ্ধ না হয়ে বা সীমাবদ্ধ না থেকে কি হচ্ছে? বহুজাতিক এবং আন্তর্জাতিক বৃহৎ কোম্পানি সমূহের বদৌলতে উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল দেশে স্থানান্তরিত হয়ে উৎপাদনে প্রযুক্ত হচ্ছে। এর ফলে কি হচ্ছে? উন্নয়নশীল বা অনুন্নত দেশসমূহ প্রযুক্তি উদ্ভাবন না করেও উন্নত প্রযুক্তির অবদান এবং সুফল ভোগ করতে পারছে। কম্পিউটারাইজ টেক্সটাইল মিলে ব্যবহৃত কলকব্জায় যেরূপ উন্নত প্রযুক্তির, তেমনি ওপেন হার্ট সার্জারি, কম্পিউটার সফটওয়্যার নলেজ, এই সমস্ত যে উন্নত মানের প্রযুক্তি জ্ঞানের একটা প্রকৃষ্ট উদাহরণ। এরপরে আমরা সপ্তমত আলোচনা করি কি হচ্ছে? বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়ন, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ইকোনমিক ডেভেলপমেন্ট। বিশ্বায়ন সমগ্র বিশ্বের অর্থনৈতিক ক্রিয়াকলাপকে একই সূত্রে কি গাঁথে, মানে একই সূত্রে বেঁধে রেখেছে। ফলে উন্নত বিশ্বের উৎপাদন, বন্টন এবং অন্যান্য বাণিজ্যিক ক্রিয়াকলাপ তথা কি যাবতীয় অর্থনৈতিক ক্রিয়াকর্ম অনুন্নত এবং উন্নয়নশীল দেশে কি হচ্ছে? স্থানান্তরিত হচ্ছে। এতে কি হচ্ছে? উন্নয়নশীল দেশসমূহ প্রতিযোগিতামূলক সুবিধায় উন্নত দেশ হতে কি করতে পারছে? মূলধন, যন্ত্রপাতি, প্রযুক্তি, কারিগরি জ্ঞান, শিল্পের কাঁচামাল নিজ দেশে আমদানি করে নিজেদের বৈশ্বিক কল্যাণকে সাধন করতে সমর্থ হচ্ছে। ফলে বিশ্বের উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল দেশসমূহের অর্থনৈতিক উন্নয়নের গতিশীলতা কি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অষ্টমত বা সংরক্ষণবাদের অসুবিধা দূরীকরণ, অর্থাৎ কোনো দেশের সংরক্ষণমূলক বাণিজ্য নীতি সে দেশের আমদানি রপ্তানির উপর নানা বিধিনিষেধ আরোপ করে। বিশ্বায়নের ফলে সংরক্ষণজনিত এরূপ বিধিনিষেধ শিথিল করে নিজ সুবিধা অনুযায়ী পণ্য উৎপাদন করছে, তা সমগ্র বিশ্বময় বন্টনের ব্যবস্থা নেওয়া
হচ্ছে। এতে দেশীয় সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত করে অর্জিত আয় দিয়ে নিজের চাহিদা সম্পন্ন পণ্য বিদেশ থেকেও আমদানি করা যাচ্ছে। ফলে দেশজ সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত করে জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি করা সম্ভব হচ্ছে। সম্পদের আন্তর্জাতিক ব্যবহার বা ইন্টারন্যাশনাল ইউজ অফ ওয়েলথ। বিশ্বায়নের ফলে বিভিন্ন দেশ তুলনামূলক ব্যয় সুবিধার বিভিন্ন পণ্য উৎপাদন করে আন্তর্জাতিক বাজারে বিপণন কার্যক্রম পরিচালনা করে। ফলে এক দেশের উৎপাদিত পণ্য সামগ্রী পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ অবাধে ব্যবহারের সুযোগ পাচ্ছে। দ্রব্যমূল্যের সমতা বা ইকুয়ালিটি ইন প্রাইসেস অফ গুডস, অর্থাৎ বিশ্বায়নের ফলে পৃথিবীর বিভিন্ন দেশ তাদের সুযোগ সুবিধা অনুযায়ী ন্যূনতম ব্যয়ে পণ্যদ্রব্য উৎপাদন করে সহজেই বিনা শুল্ক ও করে তা পৃথিবীর অন্যান্য দেশেও রপ্তানি করে। ফলে বিশ্বময় পণ্যদ্রব্যের মূল্যমানের সমতা পরিলক্ষিত হচ্ছে। তারপরে আসে সামাজিক ও সাংস্কৃতিক জ্ঞানের প্রসার, অর্থাৎ বিশ্বায়নের ফলে যে মুক্ত বাজারের ব্যবস্থার সূচনা ঘটে তাতে পৃথিবীর বিভিন্ন দেশে একে অপরের সঙ্গে পণ্য বিনিময় এবং ব্যবসায়ীগণের ব্যক্তিগত সফরের পাশাপাশি তাদের মধ্যে কি সামাজিকতা ও সাংস্কৃতিকগত জ্ঞানেরও বিনিময় ঘটে। ফলে সমগ্র বিশ্বের মানুষের নিকট আবেদন সৃষ্টিতে সক্ষম এনে সামাজিকতা ও সাংস্কৃতিকগত জ্ঞানের উন্মেষ ঘটে। তারপরে আসে কি দেশীয় উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, অর্থাৎ বিশ্বায়নের ফলে উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল দেশসমূহের উদ্যোক্তাগণ সম্মিলিতভাবে যৌথ উদ্যোগে শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার সুযোগ পায়। এতে হয় কি উন্নত বিশ্বের দক্ষতা সম্পন্ন উদ্যোক্তা কারিগণের কি সান্নিধ্যে বা সাহচর্যে দেশি উদ্যোক্তাগণ শিল্প স্থাপন ও পরিচালনার দক্ষতা অর্জনের সুযোগ পায়। আর শেষে কি বলবো, শেষ পয়েন্টটা হচ্ছে কি বিশ্বব্যাপী উৎপাদনের উপকরণসমূহের আয় বৃদ্ধি, অর্থাৎ বিশ্বায়নের ফলশ্রুতিতে শ্রম সহ উৎপাদনের অন্যান্য উপকরণের বিশেষায়নের ঘটে। ফলে পণ্যের গুণগত মান ও পরিমাণ বৃদ্ধি পায়। এতে শ্রম এবং পুঁজির মূল্য যেমন বৃদ্ধি পায় তেমনি উদ্যোক্তাগণের মুনাফাও পায় বৃদ্ধি। অর্থাৎ আমরা এর পক্ষে যে যুক্তিগুলো সেগুলো আমরা আরেকবারও বলছি যে প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার, অবাধ বাণিজ্যের সুবিধা গ্রহণ, বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থার সুযোগ, আন্তর্জাতিক বিশেষায়ন, পুঁজি, শ্রম ও ব্যবস্থাপকীয় সামর্থ্যের গতিশীলতা, উন্নত প্রযুক্তি ও প্রযুক্তিগত জ্ঞানের ব্যবহার, বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়ন, সংরক্ষণবাদের অসুবিধা দূরীকরণ, সম্পদের আন্তর্জাতিক ব্যবহার, দ্রব্যমূল্যের সমতা, সামাজিক ও সাংস্কৃতিক জ্ঞানের প্রসার, দেশীয় উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, আর শেষে কি বিশ্বব্যাপী উৎপাদনের উপকরণসমূহের বৃদ্ধি। তাই এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে বিশ্বায়নী নীতি সমগ্র বিশ্বব্যাপী উন্নত, অনুন্নত, উন্নয়নশীল দেশসমূহের মাঝে বিদ্যমান বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা, বিধিনিষেধ শিথিল করে সমগ্র বিশ্বের যেখানে যে সম্পদ রয়েছে তাদের মধ্যে সুসমন্বয় সাধনপূর্বক উৎপাদন, বন্টন এবং অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম সম্পাদন করে বিশ্বময় একটি একক পরিবারের সৃষ্টি করেছে। এতে ধনী, গরিব, উন্নত, অনুন্নত সকল দেশে অর্থনৈতিক সুবিধা এবং কি উন্নয়নের অংশীদার হওয়ার সুযোগ পাচ্ছে। ফলে দূর হয়ে যাচ্ছে আন্তর্জাতিক ধন বৈষম্য এবং প্রতিষ্ঠিত হয় বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বমূলক অর্থনৈতিক কর্মকাণ্ডের। এরপরে আসি আমরা কি বিশ্বায়নের পক্ষে যুক্তি। বিশ্বায়ন তাহলে 3 নম্বরে কি আছে, আমরা তো 2 নম্বরে এতক্ষণ পড়লাম বিশ্বায়নের পক্ষে যুক্তি। এরপরে আসছে কি বিশ্বায়নের বিপক্ষে যুক্তি, অর্থাৎ আর্গুমেন্টস এগেইনস্ট গ্লোবালাইজেশন। আবার অন্যভাবে বলা যেতে পারে যে বিশ্বায়ন থেকে সৃষ্টিকৃত অসুবিধাগুলো কি কি, ডিসঅ্যাডভান্টেজেস অ্যারাইজ ফ্রম গ্লোবালাইজেশন। বিশ্বায়ন উন্নত দেশসমূহের অর্থনৈতিক উন্নয়নে অবদান সৃষ্টি করতে সক্ষম হলেও পৃথিবীর অনুন্নত, গরিব ও উন্নয়নশীল দেশসমূহের উৎপাদন ও বাণিজ্যিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব বিস্তার করে চলছে। অধিক জনসংখ্যা, দুর্বল অর্থনৈতিক কাঠামো, উৎপাদনে বিশ্বায়নের অভাব, প্রযুক্তিগত পশ্চাৎপদতা ইত্যাদি কারণে বিশ্বে অনুন্নত ও অনেক উন্নয়নশীল দেশ এখন পর্যন্ত বিশ্বায়নের সুযোগ কাজে লাগাতে পারছে না। ফলে তারা উন্নত বিশ্বের উৎপাদিত পণ্যের বাজারে রূপান্তরিত হয়ে চলছে। এতে বিঘ্নিত হচ্ছে সে সকল দেশের শিল্পায়ন, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি। এ কারণে আমরা এখন আলোকপাত করি যে এর বিপক্ষের যুক্তিগুলো কি কি। প্রথমেই আসে কি উন্নত দেশসমূহের উপর নির্ভরশীলতা বৃদ্ধি,
অর্থাৎ পৃথিবীর উন্নত দেশসমূহ তাদের বিশাল পুঁজি, উন্নত প্রযুক্তি, দক্ষতাপূর্ণ ব্যবস্থাপকীয় সামর্থ্য ইত্যাদির মাধ্যমে ন্যূনতম ব্যয়ে অধিক পরিমাণ পণ্য উৎপাদন করে বিশ্বায়নের সুযোগে অনুন্নত এবং উন্নয়নশীল দেশসমূহের রপ্তানি করে। অনুন্নত দেশসমূহে পুঁজি, প্রযুক্তি ও দক্ষ ব্যবস্থাপনার অভাবে এসব পণ্য উৎপাদন করতে না পেরে বাধ্য হয়ে উন্নত বিশ্বে উৎপাদিত পণ্য ক্রয় করে নিজেদের চাহিদা পূরণ করে এবং এসব পণ্য প্রাপ্তিতে উন্নত দেশসমূহের উপর অটোমেটিকই নির্ভরশীল হয়ে পড়ছে। দ্বিতীয়ত কি, অনুন্নত দেশের শিল্প বিকাশে বাধা। অর্থাৎ বিশ্বায়ন থেকে উদ্ভূত অবাধ বাণিজ্যের সুযোগে উন্নত দেশসমূহ নিজ দেশে উৎপাদিত পণ্য সস্তায় অনুন্নত দেশে রপ্তানি করে এবং উন্নত দেশের বহুজাতিক কোম্পানিসমূহ অনুন্নত স্বাগতিক দেশের সস্তা কাঁচামাল ও শ্রমে আকৃষ্ট হয়ে কি করে, স্বাগতিক দেশে শিল্প কারখানা স্থাপন করে তা কি করে ওই দেশে বিক্রয় করে। ফলে অনুন্নত এসব দেশে নিজস্ব কোনো শিল্পীয় ভিত্তি গড়ে উঠতে পারছে না। এতে এসব অনুন্নত এবং উন্নয়নশীল দেশসমূহে শিল্প বিকাশে বাধাগ্রস্ত হয়ে পড়ে। এরপরে কি, ক্ষতিকর ও সংস্কৃতি বিরোধী পণ্যের আমদানি। বিশ্বায়নের ফলে আমদানি রপ্তানি বাণিজ্য পরিচালনায় দেশীয় বিধিনিষেধ শিথিল করা হয় বিধায় অনেক সময় দেশীয় ক্ষতিকর ও দেশীয় সমাজ সাংস্কৃতিক বিরোধী পণ্যদ্রব্যের আমদানি বৃদ্ধি পায়। ফলে দেশীয় কৃষ্টি, কলা, সংস্কৃতি, নৈতিকতা ও মূল্যবোধের ব্যাপক অবক্ষয় ঘটে। তারপরে আসে কি, অর্থনৈতিক উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের গোড়াপত্তন। প্রাচীন ও মধ্যযুগের দেশ বা অঞ্চল দখলের মাধ্যমে যে উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদের সৃষ্টি করা হতো, বর্তমানে বিশ্বায়নের মাধ্যমে উন্নত দেশসমূহ অনুন্নত দেশে যে উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদের নতুন সংস্করণ অর্থনৈতিক উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের সৃষ্টি করে। উন্নত বিশ্বে তাদের কি করে, পুঁজি, প্রযুক্তি ও প্রযুক্তিগত জ্ঞানের মাধ্যমে অনুন্নত দেশের বাজার দখল করে তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে অনুন্নত বিশ্বে নিজেদের অর্থনৈতিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হচ্ছে। এরপরে রয়েছে পৃথিবীর প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহার। এটা কি, বিশ্বায়নের সুযোগে উন্নত দেশসমূহ এবং তাদের মালিকানায় প্রতিষ্ঠিত বহুজাতিক ও আন্তর্জাতিক কোম্পানিসমূহ পুঁজি ও প্রযুক্তির বদৌলতে পৃথিবীর বিভিন্ন দেশে স্বল্প সময়ে অধিক লাভের আশায় শিল্প কারখানা স্থাপন করে প্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি অনেক অপ্রয়োজনীয় ও অতিরিক্ত পণ্য উৎপাদন করে প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার নিঃশেষ করে চলছে। এতে কি হচ্ছে, ভবিষ্যতে হয়তো এর প্রাকৃতিক সম্পদের অভাবে অত্যাবশ্যকীয় পণ্য উৎপাদনে বিঘ্নিত হবে। ফলে তখন দারিদ্র দেশসমূহ তাদের চাহিদা মাফিক পণ্য উৎপাদনে সক্ষম হবে না। তারপরে কি আসছে, অসম প্রতিযোগিতা। বিশ্বায়নের প্রেক্ষাপটে যে মুক্ত বা অবাধ বাজার ব্যবস্থার সূচনা ঘটে, তাতে উন্নত দেশসমূহ তাদের সীমাহীন পুঁজি, উন্নততর প্রযুক্তি এসবের মাধ্যমে স্বল্প ব্যয়ে বৃহদায়তন উন্নত মানসম্পন্ন পণ্য দ্রব্য উৎপাদনের সুযোগ পায়। আর অপরদিকে উন্নয়নশীল দেশসমূহ স্বল্প পুঁজি, প্রযুক্তি ও প্রযুক্তিগত কলাকৌশলের অভাবে বৃহদায়তন পণ্যদ্রব্য উৎপাদনের সুযোগ থেকে কি হয়, তারা বঞ্চিত। আবার তাদের সীমিত উৎপাদিত পণ্যের গুণগত মানও তাদের মতো কিন্তু ততটা উন্নত হয় না। ফলে মুক্তবাজার প্রতিযোগিতায় উন্নত রাষ্ট্রসমূহের স্বল্প ব্যয় সম্পন্ন অথচ উন্নত মানের পণ্যের সাথে উন্নয়নশীল দেশে উৎপাদিত এসব পণ্য প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না। অসাধু প্রতিযোগিতা ও ডাম্পিং। বিশ্বায়নের সুযোগ নিয়ে উন্নত বিশ্বের দেশসমূহে অধিক জনসংখ্যা অধ্যাসিত উন্নয়নশীল এবং অনুন্নত দেশসমূহের বাজার দখল এবং সেই সব দেশের শিল্প বিকাশের পথে বাধা সৃষ্টির লক্ষ্যে অনেক সময় সেই সকল দেশে স্বল্প মূল্যে উন্নত মানের প্রচুর পরিমাণে পণ্য রপ্তানি ও বিপণন করে। উন্নত দেশে এরূপ প্রচেষ্টাকেই ডাম্পিং বলা হয়ে থাকে। ফলে অনুন্নত এবং উন্নয়নশীল দেশসমূহের শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়ে পড়ে। শ্রমের অপচয় অর্থাৎ ওয়েস্টেজ অফ লেবার। বিশ্বায়নে ধারণা করা হয় যে উন্নত দেশের পুঁজি ও প্রযুক্তি এবং দরিদ্র দেশের শ্রম অবাধে এক দেশ থেকে অন্য দেশে গতিশীলতা লাভ করবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কি, উন্নত দেশসমূহ তাদের পুঁজি দরিদ্র দেশসমূহ নিয়ে মূলধন ঘন প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন কার্য পরিচালনা করে। ফলে অব্যবহৃত থেকে যায় দেশের দরিদ্র দেশের বেকার শ্রমিকগণ। এতে করে কি হচ্ছে, উন্নত দেশের পুঁজির ব্যবহার নিশ্চিত হলেও আমাদের মতো অনুন্নত দেশের বেকার জনগোষ্ঠী বেকারই থেকে যাচ্ছে। এর ফলে অনুন্নত দেশে উন্নত দেশসমূহ মূলধন ঘন প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন কার্য পরিচালনা করে বিধায় অনুন্নত দেশে শ্রম অনুৎপাদনশীল অবস্থাতেই থেকে যাচ্ছে। ফলে বিশ্বব্যাপী শ্রমের অপচয় ঘটছে।
এরপরে আসি কি উন্নয়নশীল দেশের উদ্যোক্তাদের মনোবল হ্রাস। বিশ্বায়নে বলা হয় উন্নত ও উন্নয়নশীল দেশসমূহে উৎপাদনে তাদের স্ব উপকরণসমূহের সমন্বয় ঘটিয়ে যৌথ উদ্যোগে শিল্প স্থাপন করার সুযোগ পাবে। কিন্তু বাস্তবের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি উন্নত বিশ্বের বৃহৎ বহুজাতিক ও আন্তর্জাতিক কোম্পানিসমূহ নিজেরাই স্বীয় মালিকানায় স্বাগতিক দেশের কাঁচামাল ও আভ্যন্তরীণ বাজারের উপর ভিত্তি করে পণ্যদ্রব্য উৎপাদন করে স্বাগতিক দেশের বাজারে বিক্রয় করে। এতে কি হচ্ছে, স্বাগতিক দেশের সম্ভাব্য শিল্প উদ্যোক্তাগণ উদ্যোগ গ্রহণ, শিল্প স্থাপন ও উৎপাদন কার্য পরিচালনার মনোবল ফেলছে হারিয়ে। শেষ পয়েন্টটা হচ্ছে কি আন্তর্জাতিক অসন্তোষ সৃষ্টি। যদিও ধারণা করা হয় বিশ্বায়ন প্রক্রিয়াই একমাত্র মাধ্যম যা উন্নত এবং অনুন্নত দেশসমূহের মধ্যে অংশীদারিত্বের ভিত্তিতে উৎপাদন, বন্টন ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে বিশ্বময় অর্থনৈতিক উন্নয়নের দ্বার উন্মোচন করবে, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে উন্নত দেশসমূহের অর্থনৈতিক লিপ্সা, আগ্রাসনমূলক ইচ্ছা অনুন্নত ও উন্নয়নশীল দেশসমূহকে অব্যাহতভাবে শোষণ করে চলছে। ফলে বিশ্বময় উন্নত ও অনুন্নত দেশসমূহের মাঝে অসন্তোষ বিরাজ করে, যা পরবর্তীতে ঝগড়া, বিবাদ, এমনকি যুদ্ধ বিগ্রহের রূপও ধারণ করে। অর্থাৎ আমরা এর বিপক্ষের যুক্তিগুলো আবারও আলোচনা করছি যে উন্নত দেশসমূহের উপর নির্ভরশীলতা বৃদ্ধি, অনুন্নত দেশের শিল্প বিকাশে বাধা, ক্ষতিকর ও সংস্কৃতি বিরোধী পণ্যের আমদানি, অর্থনৈতিক উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের গোড়াপত্তন, পৃথিবীর প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহার, অসম প্রতিযোগিতা, অসাধু প্রতিযোগিতা ও ডাম্পিং, শ্রমের অপচয়, উন্নয়নশীল দেশের উদ্যোক্তাদের মনোবল হ্রাস, আন্তর্জাতিক অসন্তোষ সৃষ্টি। তাই আমরা বলতে পারি যে বিশ্বায়ন প্রক্রিয়া এবং এর রীতিনীতি অনুকরণ এবং অনুসরণ যদি সঠিকভাবে অনুসৃত হয় তবে এর ইতিবাচক দিকসমূহ যেমন বিশ্বকে বা সারা বিশ্বকে একই অর্থনৈতিক পরিমণ্ডলে আনতে সক্ষম, তবে বাস্তব ক্ষেত্রে এর অনুশীলন সুখকর কোনো বার্তা অনুন্নত এবং উন্নয়নশীল দেশসমূহের জন্য বয়ে আনতে পারেনি। তাই তো বিশ্বময় আজ বিশ্বায়ন প্রক্রিয়ায় চরম প্রতিরোধের সম্মুখীন। বিশ্বায়ন প্রক্রিয়া আজ অনুন্নত ও উন্নয়নশীল দেশের অর্থনৈতিক এমনকি সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রেও এক আগ্রাসী ভূমিকা অবতীর্ণ হয়েছে। তাই তারপরে ওয়ার্ল্ড ব্যাংক, IMF ইত্যাদি আন্তর্জাতিক সংস্থার সম্মেলন চলাকালে নানা স্থানে বিক্ষুব্ধ জনগণ বিশ্বায়নের ব্যাপক বিরুদ্ধাচরণ করছে। শুধু তাই নয়, উন্নত দেশসমূহের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো এই নেতিবাচক প্রভাবের বিরুদ্ধে আজ সোচ্চার হয়ে উঠছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর পক্ষে বিপক্ষে সবগুলো আলোচনা করলাম। তাহলে বিশ্বায়ন বলতে কি বুঝো? বিশ্বায়নের পক্ষে যুক্তি বলছেন, বিশ্বায়নের বিপক্ষে যুক্তি আলোচনা করলাম। এর পরের ক্লাসে আমরা আলোচনা করব বিশ্বায়নের কারণ, বিশ্বায়নের দর্শত্ব কী, বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব এবং বিশ্বায়নের পরে বাংলাদেশে কী কী অসুবিধার সম্মুখীন হতে পারে। সুতরাং পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ। ধন্যবাদ।